তো হ্যালো ভিউয়ার্স, আজকে আমি এক্সপ্লেন করব থমাস টার্নস এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড প্রথম 800 লাইনে একটা কবিতা ছিল, সেটাকে এডিট করেছিলেন এজরা পাউন্ড এবং ভিভিয়েন বলে তার প্রথম স্ত্রী, অর্থাৎ আমাদের যে কবি তার নাম হলো থমাস টার্নস এলিয়ট। তার স্ত্রী এবং তার বন্ধু মিলে এই কবিতাটাকে এডিট করে 433 লাইনে একটা কবিতা তৈরি করেছিলেন। তো এই কবিতাটার থিম কিংবা বিষয়বস্তু কি? দ্য ওয়েস্টল্যান্ড। দ্য ওয়েস্টল্যান্ড কথার অর্থ হলো ধ্বংসস্তূপ, অর্থাৎ যেখানকার মানুষগুলোর মন মেন্টালিটি নিকৃষ্ট, যারা কেউ নোবেল নয়, যাদেরকে ফলো করার মতো মেন্টালিটি যাদের নাই, যারা খুবই নোংরা, তাদেরকে বলা হচ্ছে দ্য ওয়েস্টল্যান্ড। সাধারণত এই কবিতাতে ওয়েস্টল্যান্ড বলতে ব্রিটেন কালচারকে বোঝানো হচ্ছে। এই কবি এই ব্রিটেন কালচারকে আইরনিক্যালি এই কবিতার মাধ্যমে তুলে ধরছেন। তো আমাদের যেই থমাস টার্নস এলিয়ট এই কবিতাটাকে লিখেছিলেন 1919 সাল থেকে 1921 সালের মধ্যে, এবং এই কবিতাটাকে প্রথম পাবলিশ করেছিলেন 1922 সালে, এবং 1922 সালের প্রথম পাবলিশ করেছিলেন দ্য ক্রাইটেরিয়নে, সেটা হলো অক্টোবর ইস্যু, সেটা হলো ইউনাইটেড কিংডমে। এবং 1922 সালে নভেম্বর ইস্যুতে তিনি প্রকাশ করেছিলেন, সেটা হলো দ্য ডায়াল পত্রিকাতে, ঠিক আছে। এবং বইয়ের আকারে প্রথম প্রকাশ করেছিলেন 1922 সালের ডিসেম্বর মাসে, ঠিক আছে। তো বুঝতে পারলে এই গোটা যে কবিতাটা, এটা অনেক অনেক জায়গা থেকে নিয়ে 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 এখান থেকে কিছু অংশ, ওখান থেকে কিছু অংশ, সেখান থেকে কিছু অংশ নিয়ে 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 এই কবিতাটা তৈরি করেছেন। প্রথমে কবিতাটা বোঝানোর আগে বলে দিই, এই কবিতাটার 5টা অংশ, ঠিক আছে। দ্য বারিয়াল অফ দ্য ডেথ, দ্য গেম অফ চেস বা গেম অফ চেস, তারপরে আছে দ্য ফায়ার সারমন, ডেথ বাই ওয়াটার, এবং লাস্টে হোয়াট দ্য থান্ডার সেড। তোমরা বলবে কি এইগুলো? দেখো, প্রথম যে 4টে সেকশন, ওই 4টে সেকশন ধরে বোঝানো হবে যে মানুষ কত রকমভাবে খারাপ। এই কবিতার মাধ্যমে মডার্ন লোকেদেরকে বোঝানো হবে যে মানুষ কত রকমভাবে খারাপ, এবং শেষের সেকশনটায় মানুষ কি করে এখান থেকে মুক্তি পেতে পারে, রেহাই পেতে পারে। যেমন এই কবিতাটা অনেক জায়গা থেকে মোটিভেট হয়ে অনেক জায়গা থেকে সংকলন করে নেওয়া হয়েছে। যেমন দ্য ফিশার কিং, এটার সঙ্গে কম্বাইন করেছেন দ্য হোলি গ্রেল, ঠিক আছে। সেরকমই আরও আছে, যেমন দ্য রিচুয়াল টু রোম্যান্স, এটা 1920 সালে প্রকাশিত হয়েছিল, একটা বই যেটা লিখেছিলেন JCL উইলস্টন, ঠিক আছে, ইনি লিখেছিলেন। এবং জেমস ফ্রেজারের লেখা দ্য গোল্ডেন বয়, এখান থেকে সব ইন্সপায়ার হয়ে কিন্তু লেখা হয়েছে। এবং এছাড়াও দ্য রেপ অফ দ্য লক থেকে নেওয়া হয়েছে, এবং উপনিষদ থেকে নেওয়া হয়েছে যেটা বৃদ্ধরকর লেখা, এবং এছাড়াও গৌতম বুদ্ধের বুদ্ধিজম, এখান থেকে অনেক কিছু জায়গা থেকে ইন্সপায়ার হয়ে লেখা হয়েছে। তো চলো একটু একটু করে তোমাদের বোঝাই, নলে তোমাদের মাথার উপর দিয়ে যাবে। দেখো, ফার্স্টে আসছে দ্য বারিয়াল অফ দ্য ডেথ। এই যে সেকশনটা, এইটার কথার অর্থ হলো ডিসইলিউশনমেন্ট বা ডিসইলিউশন, অর্থাৎ হতাশা এবং নিরাশা। এবার হতাশা এবং নিরাশা কি? দেখো, এই সেকশনের মধ্যে একটা চরিত্র আসছে, এই চরিত্রটার নাম হলো মাদাম 630। মাদাম 630 একজন ফরচুন টেলার। ফরচুন টেলার, তাহলে তুমি বলবে এখানে খারাপ কি হলো? একজন ভবিষ্যৎবাণী যিনি করবেন, তিনি কি করবেন? ট্যারট কার্ডস বা তাসের পাতা নিয়ে ভুল ভবিষ্যৎবাণী টাকা উপার্জন করছেন। তাহলে কি অসৎ পাত্রে টাকা উপার্জন করছেন, এটা খারাপ জিনিস। এইটা একটা দিক তুলে ধরলেন। এছাড়াও একটা সোলজারকে তুলে ধরবেন এই সেকশনে। তোমাদের ডিটেলসে খুব বলছেন না, তোমাদের বুঝতে প্রবলেম হবে। এরপরে গেম অফ চেস। গেম অফ চেস মানেই বুঝে যাবে মেটেরিয়াল কমফোর্টস। গেম অফ চেস দাবা কারা খেলে? বড় লোকেরা। এখানে তুমি রেপ অফ দ্য লকের যেরকম যারা যারা পড়েছো তোমরা জানো, ওখানে একটা মেয়ে সাজ ঘরে যাবে, অনেক কিছু করে, খুব বড় লোকের নবাবী আদব কায়দা, সেরকমই দেখানো হবে। আর রিচ লেডি বা অ্যারিস্টোক্র্যাট লেডি, অ্যারিস্টোক্র্যাট কথার অর্থ হলো একটা বণিক করে বা একটা বড় লোক অভিজাত্যপূর্ণ নারী। সেই নারীর সব রকম মেটেরিয়াল কমফোর্টস আছে, সব রকম ধন সম্পত্তি সব আছে, কিন্তু মেয়েটা কিন্তু তার জীবনে সুখী না। কেন সুখী না? কারণ তার স্বামী তাকে ছেড়ে চলে গেছে, তাকে সমস্ত ধন সম্পদ দিয়ে গেছে। কিন্তু দেখো, মানুষ সবসময় ধন সম্পত্তি সুখী হতে পারে না, তার জীবনে একটা পার্টনারের দরকার, তাই মেয়েটা কিন্তু সুখী নয়। এরপরে একটা চরিত্র আসবে, সেই চরিত্রটা এক সেকেন্ড ধরো, তোমাদের বলছি। মানে এখানে তোমার এখানকার যে থিমসগুলো সেইগুলো হলো দ্য ব্রোকেননেস, আইসোলেশন, মানে কি করে বিচ্ছিন্নতা, কিভাবে হতাশায় ভুগছে, এইগুলো নিয়ে। এরপর আসছে ফিলোমেলা, এটা হলো ওভিডের একটা চরিত্র। এই যে ফিলোমেলা, একে রেপ করেছিলেন টিরেসাস বলে একজন রাজা, তার বোনের সঙ্গে সহযোগিতা করে, এবং শেষে একটা নাইট অ্যাঙ্গেলে পরিণত হয়েছিল বা একটা নীলকণ্ঠ পাখিতে পরিণত হয়ে গেছিল, ঠিক আছে। মানে এখানে কিভাবে রেপ হচ্ছে, কিভাবে অরাজকতা হচ্ছে, কিভাবে খারাপ খারাপ সিচুয়েশন হচ্ছে, সেটা। এটা হলো গেম অফ চেসে। তারপর আছে দ্য ফায়ার সারমন। দ্য ফায়ার সারমন এটা কি? তোমরা এবার বলবে দ্য ফায়ার সারমন কি জিনিস?
দ্য ফায়ার সারমন বলতে বোঝানো হচ্ছে এখানে মিসেস পটার এবং তার ডটারের কথা বলা হবে। তারা মা এবং মেয়ে মিলে একটা বডি হাউস কিংবা বেশ্যালয়। বেশ্যালয় কি, যেখানে প্রস্টিটিউটরা, বুঝতে পারছো, টাকা দিয়ে টাকার বিনিময়ে সেক্স করছে। তাহলে এটাকে তুমি কেন খারাপ বলবে? এটাকে তো একটা টাকা উপার্জনের পথ বলবে। দেখো, টিএস এলিয়ট সেক্সকে দুভাগে ভাগ করেছেন, ঠিক আছে? একদিকে একটাকে বলেছেন ম্যাটেরিয়ালিজম, একটাকে বলেছেন সেক্সুয়াল পারভার্সন। মানে কি তোমরা এখানেও বলবে? দেখো, ভালো করে ডিটেলসে বলতে গেলে সেক্স জিনিসটা এমন একটা জিনিস, এটাকে দুভাগে ভাগ করা যেতে পারে। সেক্সের প্রথম সেকশনে যেটা হবে সেটা হলো ফর অ্যানিমাল সেক্স, বা অ্যানিমাল সেক্স বলতে বোঝানো হচ্ছে প্রজনন। প্রজনন সেটা ভালো, কারণ প্রজননের জন্য যেটা সেক্স করা সেটা ভালো। কিন্তু আরেকটা যেটা হয় সেটা হলো মনিটারি গেন, যেটা প্রস্টিটিউশন, টাকা পয়সার জন্য সেক্স করা। এটাকে তিনি খুব নিকৃষ্টতার সঙ্গে তুলে ধরেছেন এই বডি হাউসের মাধ্যমে। এছাড়াও এখানে অনেক রকম মার্চেন্টের কথা বলা হবে যে এক চোখে দেখতে পায় না, যেমন ইউজিনিটিস। এবং আরেকজন আসবে আর টাইপিস্ট গার্ল, একজন টাইপিং মানে অফিসে কাজ করে, একজন মারি বলে একটা মেয়ে, সে সারাদিন কাজ করে বিরক্ত হয়ে যাচ্ছে। এবার ভাবছে তার বয়ফ্রেন্ডের সঙ্গে সারাদিন তাকে ডেকে ঘরে ডেকে একটা একটা প্লেজারেবল একটা কমফর্ট টাইম কাটালে হতো। তার বয়ফ্রেন্ড যখন আসে তার শরীরটাকে উপভোগ করছে, লাস্ট মেতে উঠছে, লাস্ট মানে হলো অসভ্যতম কার্য কারবার, এগুলো করছে। কিন্তু মেন্টালি কি হ্যাপি হচ্ছে? দেখো, শুধু সেক্স করলে কি হ্যাপিনেস আসা যায়? একটা মানুষের সঙ্গে টাইম স্পেন্ড করা, এটাও তো একটা হ্যাপিনেসের মধ্যে পড়ে। তো তার বয়ফ্রেন্ড যখন চলে যাচ্ছে, যখন থাকছে তখন মনে হচ্ছে তার বয়ফ্রেন্ড কেন আছে, আর যখন চলে যাচ্ছে তখন তার বয়ফ্রেন্ডের জন্য কষ্ট হচ্ছে। মানে মানুষ কিন্তু কোনো রকমভাবে খুশি নয়, একটা ব্লিসের সিচুয়েশন আছে। যারা তো ব্লিস কবিতাটা পড়েছো তোমরা বুঝতে পারছো যে দেখে মনে হবে যে অনেক ধন সম্পত্তি, খুব আনন্দ আছে, কিন্তু আসলে কিন্তু আনন্দের নাই, ঠিক আছে? ঠিক সেরকমই 4 নম্বর সেকশন, সেটা হলো ডেথ বাই ওয়াটার। ডেথ বাই ওয়াটারে কি বোঝানো হচ্ছে? মানুষ বেঁচেও মরার মতো সিচুয়েশন। মানে ওই 3 নম্বর সেকশনটা কি টেনে 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 নিয়ে আসছেন। এখানে ফেলিওয়াস বলে একটা চরিত্র আসবে। ফেলিওয়াস বলে চরিত্রটা কি করবে? একজন বণিক, যিনি জলের মধ্যে আধ মরার মতো মরে পড়ে আছেন। এটাকেও মাদাম 630 রেফার করবেন, ঠিক আছে? তো এত কটা সেকশন ধরে আমাদের সমাজের মানুষদের কিভাবে আধ্যাত্মিকতা লোপ পেয়েছে, মানুষরা কীভাবে নোংরা, মানুষরা কীভাবে প্রমিসকুইটি, মানুষরা কীভাবে একাধিক সেক্সুয়াল পার্টনার্সের সঙ্গে লিপ্ত, মানুষের মনে এখন শুধু লাস্ট ভর্তি, মানুষের মনে এখন শুধু ঘৃণা, মানুষের মনে নিচ মানসিকতা, এইগুলো তুলে ধরছে। শেষ সেকশনে একটা গল্প বলার মাধ্যমে তিনি এটা সমাধান করছেন, সেটা হলো দ্য ফিশার কিং। তো ফিশার কিং কি, গল্পটা শোনো। ফিশার কিং বলে একজন রাজা ছিলেন, যার জেনিটালস কিংবা পায়ুর কাছাকাছি যে অঙ্গটা থাকে তোমরা জানো, যেটাকে সেক্সুয়াল অঙ্গ বলে, সেটা ইম্পোর্টেন্ট, বা তিনি মানে তিনি সেক্সুয়াল করতে পারবেন না, এরকম একটা সমস্যায় ভুগছেন, যাকে ইম্পোর্টেন্ট বলে। মানে তার যৌনাঙ্গ ক্ষতবিক্ষত হয়ে গেছে। এবং সেখানকার সোলজার্সরা বিকৃত যৌনাচারে ব্যস্ত, সেখানে পশু পাখিরা সেক্স করতে পারছে না, সেখানে ফসল হচ্ছে না, সেখানে কোনো রকম রিপ্রোডাকশন হচ্ছে না। মানে জায়গাটায় একটা অরাজকতা সৃষ্টি হয়েছে। মানে এটা একটা অভিশাপের সঙ্গে তুলনা করছেন। এখন এই জায়গাটা থেকে মুক্তি পাওয়ার জন্য তিনি আমাদের ভারতবর্ষের বৃহদারণ্যক উপনিষদ থেকে একটা কনটেক্সট নিচ্ছেন, যেটা হলো ভগবান প্রজাপতি ব্রহ্মা, যাকে বৃহস্পতিও বলা হয়ে থাকে। তিনি একবার 3টে বজ্রপাতের মাধ্যমে ভারতীয়দের উত্তর ভারতে একবার খরা, বন্যা এবং অনেক অরাজকতা হয়েছিল, তখন এটা থেকে মুক্তি পাওয়ার উপায় বলেছেন। ঠিক সেরকমই এখানকার লোকেদেরকেও একটা মুক্তি পাওয়ার উপায় বলছেন। ডা ডা ডা, 3টে বজ্রপাতের শব্দ। এই 3টে বজ্রপাতের দত্তা, দায়াধবম আর দামায়াতম, 3টে ভাগে ভাগ করেছেন, বা দা দা দা, ঠিক আছে? প্রথম দায়ের অর্থ স্যাক্রিফাইস ইউর লাইফ, নিজের জীবনকে উৎসর্গ করো। দ্বিতীয় দায়ের অর্থ হলো বি কম্প্যানসোনেট, মানে অন্যের দুঃখে নিজেকে উজাড় করে দাও, অন্যের দুঃখে নিজেকে যুক্ত করো। আর তৃতীয় দায়ের অর্থ কন্ট্রোল ইউর প্যাশন। কন্ট্রোল ইউর প্যাশন মানে নিজেকে কন্ট্রোল করতে শেখো, যেমন সেক্সুয়াল জিনিস, এইগুলো থেকে নিজেকে কন্ট্রোল করতে শেখো, নিজেকে ভালো মানুষ প্রতিষ্ঠা করো। তবেই একটা ভালো সমাজ, একটা সংস্কৃতি তৈরি হবে। গোটা গল্পটার থিম এমন যে তিনি বলতে চাইছেন যে এখনকার সমাজ, এখন মডার্ন লোকেরা, তারা ডিসইলিউশনে ভুগছে, তারা হতাশ, তারা নিশার, তারা একা অপরকে ডিপ্রেশনে ভুগছে, তারা লোনলিনেসে ভুগছে, তাদের মধ্যে নোবেলিটি নেই, তারা খুব নিচ মনে মানুষ, তারা টাকা পয়সা সবই তো আছে, টাকা পয়সাটা তো সব নয় জীবনে, কিন্তু তারা খুশি নেই। এই জন্য তিনি বলছেন এইগুলো থেকে মুক্তি পাওয়ার উপায় এটাই হলো দ্য ওয়েস্টল্যান্ড, ঠিক আছে? দ্য ওয়েস্টল্যান্ড একটা সাংঘাতিক কবিতা, তোমরা অবশ্যই পড়ো। এটা 433 লাইনের কবিতা, এবং শেষে আছে এপিগ্রাফ। এপিগ্রাফ কথার অর্থ সে একটা পাথরের উপর খোদাই করাকে এপিগ্রাফ বলা হয়ে থাকে। এপিগ্রাফ এখানে কি আছে বলতে? এপিগ্রাফে একটা মিথোলজিক্যাল ক্যারেক্টার, যেটা পেট্রোনাসে লেখা স্যাট্রিকন থেকে নেওয়া হয়েছে, সেটার নাম হলো সিবিল অ্যাট কিউমি। সিবিল অ্যাট কিউমি কি জিনিস এটা বললাম, পেট্রোনাস বলে একজনের লেখা, দ্য স্যাট্রিকন থেকে নেওয়া হয়েছে। দ্য সিভিল অফ কিউমি একটা মিথোলজিক্যাল চরিত্র। এই মিথোলজিক্যাল চরিত্র কি না, একে অ্যাপোলো বলে একজন দেবতা আছেন, সেই দেবতার সঙ্গে সেক্সে তিনি রিজেকশন করেছিলেন বলে সে একটা
বর পেয়েছিলেন, যে সে চেয়েছিলেন চিরকাল অমর থাকতে। কিন্তু সে চিরকাল অমর হলেও না, সে বার্ধক্যজনিত কারণে কষ্ট পাচ্ছিল। 1000 বছর পেরিয়ে গেছিল, সে কিন্তু বার্ধক্যজনিত কারণে কষ্ট পাচ্ছিল এবং বেঁচেও মরার মতো সিচুয়েশন, ডেথ ইন আ লাইফ ইন আ ডেথ কন্ডিশন, কিংবা নট ইন লাইফ নট ইন ডেথ, মানে তিনি মরেও বেঁচে আছেন। সেরকম মানুষগুলো এখন সেরকম মানুষগুলো পৃথিবীতে আছে ঠিকই, বেঁচে আছে কিন্তু মরার মতো সিচুয়েশন, মানে তারা জীবনে আনন্দ নাই, সুখ নাই, দুঃখ নাই। এটা হলো গোটা কবিতা, এবং কবিতার শেষে এলিয়ট আমাদের ওই হোয়াট দ্য থান্ডার সাইড এটার মাধ্যমে তিনি বলেন কি করে মানুষ এইগুলো থেকে মুক্তি পেতে পারে। মানে নিজেকে মানে উৎসর্গ করে দিতে হবে, নিজের মনকে কন্ট্রোল করতে শিখতে হবে, এবং সবার সঙ্গে নিজেদের মধ্যে একটা ভালোবাসার সম্পর্ক এবং একটা কম্প্যাশনের, লোকের দুঃখে নিজেকে উজাড় করতে হবে, তবে একমাত্র মানুষের হ্যাপি থাকবে। আজকের কবিতাটা এতটাই। যদি আরও ভিডিও চাও তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। থ্যাংক ইউ।